আপনারা প্রত্যেকেই জানেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট আজকে পেশ করলেন, কিন্তু আমরা প্রত্যেকেই আগ্রহের সাথে ছিলাম যে কি চার্জশিটে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি থাকবে। আমরা প্রত্যেকেই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। সেই চার্জশিট আমরা দেখলাম, যেগুলো যেগুলো বলেন তিনি, ঘুষপেটিয়া থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে যে ইস্যুগুলো আমাদের এখানে প্রচার করছে বিজেপি এই মুহূর্তে নির্বাচনের এজেন্ডা হিসেবে, সেইগুলোই নিয়ে বললেন। অপরদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন, সেই সভা থেকে তিনি বলছেন যদি আমাকে ভোট না দেন আমি থাকবোই না। তিনি আবার এটাও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাকে যদি ভোট না দেন, তৃণমূলকে যদি ভোট না দেন, এখানে আপনারা খেতে পারবেন না, শুতে পারবেন না, থাকতে পারবেন না। এই মন্তব্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে করলেন। আর একটা বিষয়, কালকেই কিন্তু দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে এসআইআর এ। আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে আছি কতজন বাদ যাচ্ছে, কি হচ্ছে এই এসআইআর এর লিস্টটা, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবার আগ্রহ আছে। কতজন কোথা থেকে বাদ যাচ্ছে, কার নাম ডিলিট হচ্ছে, কার নাম থাকছে। নির্বাচন কমিশন পরিষ্কার করে যে লিস্ট দিচ্ছে তাতে সবাই মানুষ এখন খুঁজছে কে ভোট দিতে পারবে, কে ভোট দিতে পারবে না। 23 এপ্রিল 29 এপ্রিল মানুষ ভাবছে আমি কি পারবো, অনেকেই ভাবছেন ভোট দিতে পারবো, সেটাই এই মুহূর্তে দেখার। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। চার্জশিটটা নিয়ে তিনি কি ভাবছেন, সাপ্লিমেন্টারি দ্বিতীয় লিস্ট বেরিয়েছে সেটা নিয়ে আপনি কি ভাবছেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বলছেন যদি বিজেপিকে ভোট দাও তাহলে এখানে শুতে পারবেন না, খেতে পারবেন না, থাকতে পারবেন না, এই মন্তব্য আমরা এই প্রথম পেলাম। স্যার কি বলবেন? দেখো, চার্জশিট এটা কিন্তু প্রচারেরই পার্ট। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এইভাবে বুদ্ধদেব বাবু যে সরকার চালাচ্ছিলেন বামফ্রন্টের, তাদের বিরুদ্ধে চার্জশিট উনি দাখিল করেছিলেন। তারও আগে যদি আমরা জাতীয় স্তরে দেখি তাহলে রাজীব গান্ধী সরকারের বিরুদ্ধে রাম জেঠমালানি প্রতিদিন একটা করে কোশ্চেন করতেন একটা চার্জশিট হিসাবে। ফলে চার্জশিট হলো আবারও মানুষকে মনে করিয়ে দেওয়া যে সরকারের মানে ব্যর্থতা কোথায়, ভুল কোথায়, ত্রুটি কোথায়। এটা বলা যায় নির্বাচনের আগে মানুষকে স্মরণ করানোর একটা উদ্যোগ চার্জশিট। দেখো, এই চার্জশিট তো আর লিগাল কোনো চার্জশিট নয়, এটা পলিটিক্যাল চার্জশিট যে আমি এই সরকারের বিরুদ্ধে আমাদের দল মনে করছে এই 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 অভিযোগগুলো আছে। কি কি অভিযোগ আজকে অমিত শাহ রাখলেন, যেটা অভিনব আমার কাছে লেগেছে সেটা হলো যে বিজেপি 2021-এ কিন্তু এই ধরনের চার্জশিটের কোনো মধ্য দিয়ে প্রেস কনফারেন্স করেনি। এবার কিন্তু এটা সংগঠিত ভাবে তারা করলো। একদম চার্জশিটের জন্য আসলেন, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে পাশে বসালেন, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে পাশে বসালেন, বসিয়ে তিনি কিন্তু চার্জশিট যেটা ঘোষণা করলেন সেগুলো প্রায় অধিকাংশ প্রায় সবগুলো পয়েন্টই আমাদের কাছে খুব পরিচিত পয়েন্ট। প্রথম যে পয়েন্টটা উনি স্ট্রেস দিলেন সেটা হলো যে এই এই যে সরকারটা চলছে, এই সরকারটাকে উনি জঙ্গল রাজের সাথে তুলনা করছেন। তিনি বলছেন যে এটা কার্যত একটা জঙ্গল রাজ চলছে, ললেসনেস এর জায়গাটাকে উনি প্রথম তুলে ধরলেন। দ্বিতীয় যেটা সেটা হলো অনুপ্রবেশকারী কিভাবে এ রাজ্যে ঢুকেছে, এবং আসামে সরকার আসার পরে, বিজেপি সরকার আসার পর সেখানে অনুপ্রবেশ বন্ধ হলেও পশ্চিমবাংলায় অনুপ্রবেশ চলছে। তার কারণ রাজ্য সরকার জমি দেয়নি, প্রায় 6,000 কিলোমিটারের মতন 600 কিলোমিটারের মতন এলাকা তারা কাঁটাতারের বেড়া দিতে পারেননি, ফেন্সিং করতে পারেননি, কারণ রাজ্য সরকারকে বারবার বলেও উনি বলছেন যে আমি চিঠি দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, কিন্তু আমি ইগো ছেড়ে দিয়ে সমস্ত কিছু পর্যায়ে চেষ্টা করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমার এই রাজ্য সরকার কিন্তু আমাকে জমি দেয়নি, তার ফলে অনুপ্রবেশ আরো পর্যন্ত বাড়ছে। ওনার চার্জশিটে আমি দেখলাম যেটা বলবার উনি চেষ্টা করছেন সেটা হলো এসআইআর এর বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে করছেন একটা উদ্দেশ্য নিয়ে, অনুপ্রবেশকারীদেরকে তিনি ভোট ব্যাংক হিসাবে দেখেন। অতীতেও ভোট ব্যাংক হিসাবে দেখেছেন, আজও দেখছেন, এবং আবার সরকারে যদি উনি আসেন তাহলে আবারও তিনি অনুপ্রবেশকারীদেরকে উৎসাহিত করে ভোট ব্যাংকে পরিণত করবেন। এবং তিনি চার্জশিটে যে আরো দুটো তিনটে গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন। তিনি বলেছেন যে উনি বাঙালি নিয়ে কথা বলছেন, অথচ এই তৃণমূল শাসনকালে বাঙালি মানে সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে। উনি খুব স্পষ্ট করে বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত যে বাঙালি আমরা দেখে অভ্যস্ত ছিলাম, যে বাঙালি সংস্কৃতির শিক্ষার উপর দাঁড়িয়ে বাঙালি ছিল, সেই বাঙালির পতন উনি করিয়েছেন।
এবং এর জন্য উনি চার্জশিটে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়বদ্ধ করেছেন। বলছেন যে বাঙালি কখনোই দুর্নীতি শিকার হয়নি, কিন্তু তৃণমূল কংগ্রেস শাসনকালে দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং বাঙালিকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে এই তৃণমূল সরকার। একই সাথে তিনি মানে এ রাজ্যে কর্মহীনতার জায়গা তুলে ধরেছেন এবং বলেছেন যে এই যে প্রত্যেককে বাঙালি পরিবারগুলোর সদস্যদেরকে বাইরের রাজ্যে যেতে হচ্ছে, ও তারা ভিন্ন রাজ্যে গিয়ে কাজ খুঁজতে হচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হচ্ছে, বাড়ি বাড়িতে বৃদ্ধ মানুষরা থাকছেন। এই জায়গাগুলোকে হাইলাইট করে উনি সরকারের বিরুদ্ধে চার্জশিট সরাসরি আনছেন। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ স্যার, এই তিনটে তিনি বলেছেন এবার আমরা এইটা দখল করার। চার্জশিট নয়, ওটা দাবি। দাবিটা কি? যে আমরা কলিঙ্গ জয় করেছি, কলিঙ্গ মানে বিহার, না, উড়িষ্যা। আমরা অঙ্গ জয় করেছি, মানে মানে ইয়ের তোমার গিয়ে বিহারের অঞ্চল, আর আমরা বঙ্গ জয় করতে চাইছি। কলিঙ্গ হলো উড়িষ্যা, বিহার, বঙ্গ, অঙ্গ, আর বঙ্গ হলো পশ্চিমবঙ্গ। তাহলে এটা একটা রাজনৈতিক দাবি। দেখো, যে কোনো রাজনৈতিক দল তার দাবি রাখবে। তবু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জনসভায় বলছেন ওরা মানে বিজেপি গোহারা হারবে। আহ, আবার অমিত দাবি করছেন যে আমরা এবার প্রচন্ড বহুমতের সাথে ক্ষমতায় আসব। তো রাজনৈতিক দলের নেতারা তারা সবসময় নির্বাচনী প্রচারে এসে তারা দাবি করেন, তাদের কর্মীদেরকে চার্জ করবার চেষ্টা করেন। কিন্তু আমার কাছে যেটা একটু ভিন্ন মনে হয়েছে, 2021-এ বিজেপি এতটা সংগঠিত ছিল না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে চার্জশিট এর যে ভাবনাটা, এটা ডেফিনেটলি একটা রাজনৈতিক রণকৌশলের দিক থেকে, নির্বাচনী রাজনৈতিক রণকৌশলের দিক থেকে যদি বিচার করো, অবশ্যই বিজেপির জন্য ইতিবাচক। এবং একই সাথে বলবো যে এই যে মিডিয়াতে মানে এই যে তিনি আনলেন, আজকে তুমি আমাকে প্রশ্ন করতে এসছো, ফলে মিডিয়াতে একটা চর্চা হচ্ছে এই সরকারের ব্যর্থতাটা কোথায়। বিশেষ করে বিজেপির যে মানে কৌশলী টিম এখানে কাজ করছে যারা, তারা কিন্তু এই এই ফিডব্যাকটা দিচ্ছে বলেই আমার কাছে খবর যে এসআইআর আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 15 বছরের সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, সেগুলো এসআইআর এর অভিযোগে ধামাচাপা পড়ে গেছে। অর্থাৎ প্রতিদিনই তুমি দেখবে আমরা মিডিয়াতে এসআইআর নিয়ে কথা বলছি। তার ফলে চাকরি চুরি থেকে শুরু করে কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, গরু চুরি থেকে শুরু করে নন গভর্নেন্সের যে ইস্যুগুলো, তোমার গিয়ে স্কুলের পর স্কুল শিক্ষক নেই, 10,200 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নেই, শিক্ষাকর্মী নেই, কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে একতরফা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের দ্বারা, মনোজিৎ মন্ডলের যে মডেল, সেই মডেলের জায়গাগুলো কিন্তু আর সেইভাবে উঠে আসছে না। একই সাথে কৃষকদের দুরবস্থা নিয়ে আজকে অমিত শাহ চার্জশিট দিয়েছেন। তিনি পরিষ্কার করে বলেছেন যে এ রাজ্যে কৃষকদের দুরবস্থার কথা বলেছেন, সহায়ক মূল্য পাচ্ছে না। এবং আলু চাষির থেকে তুমি জানো আলু চাষিরা 2 টাকা দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে, কারণ কোল্ড স্টোরেজ নেই। মানে মানে আত্মহত্যা করেওছে, একজন একটা দুটো রিপোর্টও এসছে। ফলে সব মিলে তুমি যদি লক্ষ্য করো, এই যে নন গভর্নেন্স এর ইস্যুগুলো, যেগুলো দিয়ে মানে যেগুলো আমরা ভোটের ইস্যু বলি, এগুলো নিয়ে তো গত 3 মাস কার্যত আলোচনা হয়নি। কারণ এসআইআর আসার পরে সকাল বিকাল রাত্রি আমরা যারা বিশ্লেষণের কাজ করি, তোমরা যারা মিডিয়ার কাজ করো, তোমরাও সারাদিন এসআইআর। ফলে তৃণমূল সরকারের যে রিপোর্ট কার্ড বা প্রোগ্রেস কার্ড, সেইটা কিন্তু ভোটারদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন অমিত শাহ আজকে চার্জশিট গঠনের মধ্য দিয়ে। ফলে এটা তৃণমূল মানে বিজেপির জায়গা থেকে যদি দেখো, তাদের কৌশলটা কি ছিল, যে ভাই শুধু এসআইআর নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরতে হবে গত 15 বছরের তার কাজের যে ব্যর্থতার জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দিয়ে। সেই কারণেই কিন্তু অমিত শাহ এই 15 বছরের যে ব্যর্থতার জায়গাগুলো, সেই অভিযোগগুলো আবার খুঁচিয়ে মানুষের সামনে তুলে আনলেন বা প্রেসকে জানালেন। এতে কি ইম্প্যাক্ট হবে স্যার, মানুষের মধ্যে কি ইম্প্যাক্ট করবে বা ভোটারদের মধ্যে কি ইম্প্যাক্ট? আমি কিন্তু তোমাকে পরিষ্কার বলছি, এই নির্বাচনটা এসআইআর এর উপরেই হবে। মানে এগুলো সাবসেট হিসাবে কিছু কিছু জায়গায় কাজ করতে পারে, কিন্তু আমি তোমায় বলছি দুর্নীতি আমার মানে যে জনমত সমীক্ষার যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, আমি কিন্তু মানে আমার একেবারেই মনে হচ্ছে না যে দুর্নীতি কোনো বড় ইস্যু। আমার কোনো মতেই মনে হচ্ছে না যে ইভেন চাকরির মতন ইস্যু খুব বিরাট ইস্যু। আমার একেবারেই মনে হচ্ছে না যে নন গভর্নেন্স যে জায়গাগুলো আমি বললাম তোমাকে, যে স্কুলে শিক্ষক নেই, প্রাইমারি স্কুল বহু জায়গায় বন্ধ হয়ে আছে,
আমার কিন্তু মনে হচ্ছে যে এসআইআর এর কনটেক্সটেই ভোট হবে, এবং এসআইআর এর সাথে সাথে যে মেরুকরণের যে রাজনীতি, হিন্দু মুসলিম রাজনীতি, অর্থাৎ মেরুকরণ, যার জন্য দেখবে তুমি অমিত শাহ যে চার্জশিট দিচ্ছেন তাতে একটা বড় সময় উনি ব্যয় করেছেন অনুপ্রবেশকে নিয়ে। শুধু অনুপ্রবেশকে নিয়ে নয়, উনি পরিষ্কার করে বলছেন যে এই রাজ্যের ডেমোগ্রাফিক ক্যারেক্টারটাই মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ এখানে জনবিন্যাসই চেঞ্জ করে দিচ্ছে। ফলে এই রাজ্যের অস্তিত্বটা নিয়ে উনি প্রশ্ন বলছেন যে আদতেও এই রাজ্যটার কি দাঁড়াবে, সেই নিয়ে সংশয় প্রকাশ করছেন। এবং অমিত শাহ চার্জশিটের মধ্যে পরিষ্কার করে উনি বলবার চেষ্টা করেছেন অনেকটা সময় জুড়ে যে এখানে কিভাবে মেজরিটেরিয়ান শব্দটা উনি একাধিকবার বলেছেন, এক্সাক্ট শব্দ, যে এখানে সংখ্যা গরিষ্ঠরা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের নীতির ফলে সমস্যায় পড়েছে, অর্থাৎ হিন্দুরা কিভাবে সংখ্যাগরিষ্ঠ মানে হিন্দুরা কিভাবে সমস্যায় পড়েছেন, এটা বলতে গিয়ে উনি বলছেন যে মানে তোষণের রাজনীতির একটা পার্ট আমরা দেখলাম যে 75% মুসলমান সম্প্রদায়ের মানুষকেই ওবিসি ক্যাটাগরির মধ্যে আনা হয়েছে। যদিও সংবিধান সংশোধন যখন করা হয়েছিল ওবিসি ক্যাটাগরি কেবলমাত্র হিন্দুরাই আসবে এটাই বলা হচ্ছিল, কিন্তু এ রাজ্যে সংখ্যালঘুদের সন্তুষ্ট করবার জন্য 75% ওবিসি ক্যাটাগরিতে মুসলমানরাই স্থান পেয়েছে। এটা উনি তোষণের রাজনীতির সাথে যুক্ত করে বলছেন যে এখানে মেজরিটেরিয়ান যারা আছেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা আছেন, অর্থাৎ হিন্দু শব্দটা না বলেও উনি মেজরিটেরিয়ান শব্দটা বলে যেটা বোঝাতে চেয়েছেন যে এ রাজ্যে হিন্দুরা তোষণের নীতির ফলে, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতির ফলে কিন্তু যথেষ্ট চাপে রয়েছেন, তারা তাদের ভাগিদারিত্ব পাচ্ছেন না, যেটা ওবিসির উদাহরণ দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। ফলে দিনের শেষে আমি মনে করি যে চার্জশিট যতই আনুক না কেন, অমিত শাহ দলের পক্ষেও মানে হিন্দুত্বের রাজনীতির বাইরে গিয়ে কথা বলার সুযোগ নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও এসআইআর কে সামনে রেখে মুসলিম ইস্যুটাকেই কিন্তু উনি আপ্রাণ আঁকড়ে ধরে রাখতে চাইবেন, যাতে করে দিনের শেষে অন্তত সংখ্যাগরিষ্ঠ মানে সংখ্যালঘুদের যে ভোট, অর্থাৎ মুসলিম ভোটটা যাতে তার পক্ষে এক কাট্টা হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো খেলোয়াড়, মানে রাজনীতির ময়দানে, নির্বাচনী রাজনীতিতে উনি বিচক্ষণ। উনি জানেন যে মুসলিম ভোটটা যদি কোনো সময় স্প্লিট হয়, যেটা তুমি জানো যে জনতা উন্নয়ন পার্টি বা এখানে আইএসএফ, মিম, তারা কিন্তু একটা মধ্যবিত্ত মুসলমানদের সঙ্গে নিয়ে তাদের মতন করে একটা রাজনীতি করছেন। সেই রাজনীতির যদি কোনো ইম্প্যাক্ট পড়ে, বিশেষ করে স্প্লিট হয় ভোট, মুসলিম ভোটে স্প্লিট হয়, তাহলে সেই জায়গাগুলোতে মানে হিন্দু এলাকা যেখানে আছে কিছু কিছু, মানে বিশেষ করে 50-50 হিন্দু মুসলমান আছে, বা 60-40 হিন্দু মুসলমান রেশিও আছে, সেই সমস্ত জায়গাতে মুসলিম ভোটের স্প্লিটের পূর্ণ সুযোগটা বিজেপির পক্ষে যাবে। ফলে আরেকটা বিষয় আমি অ্যাড করব, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনি বলছিলেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে মঞ্চ থেকে যে বিজেপি কে ভোট দিলে, মানে তৃণমূলকে যদি ভোট না দাও তাহলে এখানে নাকি থাকতে পারবে না, খেতে পারবে না, শুতে পারবে না। এই মন্তব্যটা নিয়ে কি বলবেন আপনি? দেখো, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি মুসলমানদের উদ্দেশ্যে কিন্তু বলেছেন, কিন্তু এটা উনি একটা কাভার আপ করছেন, মানে উনি কিন্তু একটা ঢাকনা দিচ্ছেন। সেটা হলো যেটা না, এটা এই রাজনীতিটা একটু ধৈর্য ধরে বুঝতে হবে। সেটা হলো, এটা কিন্তু অমিত শাহ কিন্তু তুলে ধরবার চেষ্টা করেছেন যে উনি বাঙালির কথা বলছেন। কোন বাঙালির কথা বলছেন? উনি আসলে অনুপ্রবেশকারী বাঙালি কথা বলছেন। উনি অনুপ্রবেশকারীদেরকে বাঙালি বলে আসলে বিভ্রান্ত ছড়াচ্ছেন বাঙালিদের মধ্যে। ফলে এখানেও যে আপনি বাঙালি হিসাবে খেতে পারবেন না, শুতে পারবেন না, ঘুমোতে পারবেন না, এই কথাটা উনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন, তখন হিন্দু ভোটের পোলারাইজেশনের ভয়ে সরাসরি মুসলিমদের নাম উল্লেখ করে বলতে পারছেন না। ফলে উনি তখন বলছেন অ্যাকচুয়ালি কি বলতে চাইছে ভাই, এটা মানে উত্তরপ্রদেশের মতন, এখানে গরুর মাংস কাটা বন্ধ হয়ে যেতে পারে, এখানে মানে লুঙ্গি লুঙ্গি পরা বন্ধ হয়ে যেতে পারে, গুজরাটের মতো মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এটা বলবার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি উনি যেটা মিন করতে চেয়েছেন সেটা হলো মানে মুসলিমদেরকে বার্তা দিতে চাইছেন। কিন্তু যেহেতু হিন্দু ভোটের একটা পোলারাইজেশনের আশঙ্কা থাকে, ফলে সেই কারণে এটাকে বাঙালি কেমোফ্লেজের মধ্যে, আবরণীর মধ্যে ফেলে দিয়ে উনি বক্তব্য রাখছেন। দেখো, এই বক্তব্যের কিন্তু অবশ্যই আমি মনে করি সাধারণ গ্রামগঞ্জের মানুষের মধ্যে প্রভাব পড়ে। এর মানে আমি যতটা সুন্দরভাবে দেখলাম গৃহমন্ত্রী অমিত শাহ এর কাউন্টার করলেন, আমি কিন্তু বিজেপির কোনো নেতাকে এত গুছিয়ে আমি বলতে মানে কাউন্টার করতে দেখি না। অমিত শাহ যেভাবে
বললেন যে বাঙালিরা কিভাবে মিসলিড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাধ্যমে, এবং সেখানে বাঙালি বলতে উনি মূলত মুসলিমদেরকে বলতে গিয়ে বাঙালিকে যুক্ত করে দিচ্ছেন সামগ্রিকভাবে। এই বক্তব্যটা কিন্তু রাজ্য স্তরের বিজেপির কোনো নেতা খুব গুছিয়ে বলতে পারেন না। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষণটা শেষ পর্যন্ত বাংলা বাঙালিকে নিয়ে দেন, তার কিন্তু রাজনৈতিক ডিভিডেন্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকে। আর একটা বিষয়, এসআইআর এর দ্বিতীয় লিস্ট কালকে কার্যত সাপ্লিমেন্টারি বেরিয়েছে, সেখানে কি দেখা যাচ্ছে? আপনার কাছে কি ছবি উঠে এসেছে? আমি তোমাকে বলতে চাই যে আজকে সকাল থেকে আমাকে অনেকেই ফোন করেছেন, এবং গুগল থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে বলছেন যে দাদা 4 পুরুষ ধরে পশ্চিমবাংলায় বাস করি, অথচ আমাদের নাম বাদ গেছে। আমি বোঝার চেষ্টা করেছি নাম বাদ গেছে কোথায়, এবং একই সাথে তোমাকে বলছি গতকালের লিস্ট বেরোনোর পরে আহ, উম, মহিলাদের নাম কিন্তু, মুসলিম মহিলাদের নাম বিশেষ করে বাদ যাওয়ার ঘটনাটা কিন্তু আমার চোখে ধরা পড়েছে। জেলায় জেলায় প্রথমত মুসলিমদের নামই বেশি বাদ গেছে, আর দ্বিতীয় মুসলিমদের মধ্যে মহিলাদের নাম বাদ গেছে। মহিলাদের নাম বাদ যাওয়ার পেছনে বা বাদ পড়ার পেছনে আনন্দবাজার কাগজ আজকে লিখেছে এবং অন্য কাগজগুলোও লিখেছে যে পুরুষ এবং মহিলা ভোটারদের রেশিওতে মানে লাস্ট 5-6 বছরের মধ্যে সর্বনিম্ন রেশিওতে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি তোমাকে বলতে চাই যে এই এসআইআর এর পর্বে যে মহিলাদের নাম বাদ গেছে তার দুটো কারণ। একটা হলো রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস বা অন্য দলগুলো মুসলমানদের যখন ফর্ম ফিল আপ হয়, মানে মহিলাদের, তখন ওদের স্বামীর কনটেক্সটে ফর্ম ফিল আপ গুলো হয়েছে। মানে এটা মানে বংশানুক্রমিক অনুসারে পিতার কনটেক্সটে হওয়া উচিত ছিল, ওখানে একটা বড় ভুল করেছে। দ্বিতীয় যে ভুলটা সেটা হলো যে যখন মানে যখন হিয়ারিং পর্ব চলছিল, এই হিয়ারিং পর্বে রাজনৈতিক দলগুলো দেখো বিজেপি চাইবে মুসলমানদের নাম বাদ দিতে, পরিষ্কার কথা, কারণ তার নির্বাচনী রাজনীতি ভোট ব্যাংক নয়, হ্যাঁ একদম তাদের ভোট ব্যাংক নয়। কিন্তু তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম দল, তারা না আটকানো নয়, তারা যদি সত্যি কেরালাতে যে ভূমিকাটা কেরালা সিপিএম নিয়েছে, কংগ্রেস নিয়েছে, মানুষের বাড়ি বাড়ি গেছে, মানুষকে এই শুনানি পর্বে সাহায্য করেছে, তাদের যা ডকুমেন্ট আছে সেগুলোকে গুছিয়ে আপলোড করতে সাহায্য করেছে। আমাদের যতটা মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার রাজনীতি করেছেন, কোর্টের রাজনীতি করেছেন, ততটা কিন্তু তার কর্মী সমর্থকদেরকে মানুষকে সাহায্য করবার কাজে নামাননি, এটা ফলে গরিব মহিলারা তারা না গুছিয়ে হিয়ারিং এ গেছেন, যা হাতের সামনে পেয়েছেন সেটাই ডকুমেন্টেশন হয়েছে, আর বিচারকরা ডকুমেন্টেশনের উপর ভিত্তি করে বিচার করছেন। এবং দ্বিতীয় যেটা, কেরালার বা তামিলনাড়ুর সাথে তফাৎ কোথায়? দেখো কেরালা তামিলনাড়ুতে তো অ্যান্টি বিজেপি গভর্নমেন্ট চলছে, সেখানেও তো অ্যাডজুডিকেশনের নাম এসছে, সেখানেও তো তোমার গিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অনেকের নাম এসছিল। তাহলে সেখান থেকে ওরা কি করে রক্ষা পেল? তার কারণ ওখানে কেরালার ক্ষেত্রে আলাদা করে আমি বলছি, কেরালাতে সরকার, বাম সরকার, তারা পরিষ্কার প্রত্যেকটা অফিসারকে অন্ততপক্ষে এই বার্তাটা দিতে পেরেছিল যে এসআইআর এ ইলেকশন কমিশনকে সহযোগিতা করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, এবং অ্যাডমিনিস্ট্রেশন যেন মানুষের সুবিধে অসুবিধের কনটেক্সটে এই ডকুমেন্টেশন আপলোড করেন, সাহায্য করেন। আমাদের রাজ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রথম থেকেই মানে এআরও, অ্যাসিস্ট্যান্ট এআরও বা ডিও, তাদেরকে পুরোপুরি মানে তৃণমূল কংগ্রেসের অফিসার হিসাবে দেখিয়ে তাদের কার্যত বলা যায় অসহযোগিতার বাতাবরণই দিয়েছেন। ফলে আমাদের রাজ্যে কিন্তু প্রশাসন এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়ায়নি যখন শুনানি হয়েছে। কেরালায় যখন শুনানি পর্বে রাজ্য প্রশাসন পুরোপুরি গরিব মানুষের সাহায্য করেছে, তখন আমার রাজ্যে কেবলমাত্র ওই গরিব মানুষগুলোকে নিয়ে মিটিং মিছিল করা হয়েছে, ডেমনস্ট্রেট করা হয়েছে, তাদেরকে পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে। প্রশাসনকে যে সক্রিয় করে কেরালা সরকার যে উদাহরণটা রাখলো, যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে নামগুলো এসেছিল তাদেরকে সহযোগিতা করে তাদের নাম ক্লিয়ার করে নিল, আমার রাজ্য সরকার কিন্তু সেই কাজটি করেনি। আমি এখানে একটা ছোট্ট কথা বলতে চাই, অমিত শাহ আজকে নিজে বলেছেন তামিলনাড়ুতে আমাদের সরকার নেই, আরো তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় যেখানে আমাদের সরকার নেই সেখানে তো কই বাংলার মতো এরকম অবস্থা হয়নি, সেখানে তো বাংলায় যেভাবে এসআইআর নিয়ে যেভাবে রাজনীতি হয়েছে বা জুডিশিয়াল অফিসারদেরকে নামানো হয়েছে, আর কোনো রাজ্যে তো হয়নি। দেখো এইটা আমি পলিটিক্যালি, আমি তো নিজেই বলছিলাম
কিন্তু আমি না এখন ধরো রাজনীতি বিশ্লেষণ করার বাইরেও দিনের শেষে তো আমি একজন মানুষ, আর কিছুদিন বাঁচবো। ফলে আমি যখন ওই ফোনগুলো পাচ্ছি যে 4 প্রজন্ম ধরে দাদা আছি, ভোটার তালিকায় নাম ওঠেনি, আপনি আমাদের সাহায্য করুন, তখন কিন্তু আমার হৃদয়টা কাঁদছে। কারণ ও লোকটা কাঁদতে কাঁদতে আমাকে এই কথা বলছে। আমার কিন্তু হৃদয় কাঁদছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আর বিজেপির রাজনীতির শিকার কি শেষ পর্যন্ত এই সাধারণ মানুষকে হতে হলো, এবং সাধারণ মানুষের মধ্যে মুসলমান মানুষদেরকে বিশেষ করে হতে হলো, যারা কয়েক প্রজন্ম ধরে এই রাজ্যে বাস করে। অনুপ্রবেশ যারা করেছে তাদের পক্ষে আমি কথা বলতে রাজি নই। আমি একজনও যোগ্য ভোটার যাতে নাম বাদ না যায় ভোটার তালিকা থেকে, একজনও যদি অযোগ্য ভোটার না থাকে সেই সওয়াল করতে রাজি। কিন্তু মমতা ব্যানার্জি তো দিনের শেষে মানুষের পাশে থাকলেন না। দেখো, মানুষের পাশে যদি থাকতো তাহলে কেরালার তে এসআইআর সুসম্পূর্ণভাবে হলে, ভিন্ন সরকার থাকা সত্ত্বেও, বিজেপি সরকার না থাকা সত্ত্বেও, বাম সরকার থাকা সত্ত্বেও, তামিলনাড়ুতে ভিন্ন সরকার থাকা সত্ত্বেও লজিক্যাল ডিসপেন্সিতে যাদের নাম এসেছিল সরকার সাহায্য করার ফলে তারা কিন্তু সবার নাম ক্লিয়ার করে নিতে পেরেছে। আমার রাজ্যে কিন্তু কেবল রাজনীতি করবার জন্য আমাদের সাধারণ মানুষকে দুর্দশার মধ্যে পড়তে হয়েছে। আমি যেটা আশঙ্কা প্রকাশ করছি সেটা তোমাকে বলি, যে হয়তো বিরাট সংখ্যক মানুষকে বাদ দিয়েই আমাদেরকে ভোটের যেতে হবে। মানে আমি যখন ভোট দিতে যাব, হয়তো আমার পাশের বাড়ির সহনাগরিক নাম ভোটার তালিকায় থাকবে না, জন্য সে বহু বছর ভোট দেওয়া সত্ত্বেও ভোট থেকে বঞ্চিত হবে। এই ছবিটা কিন্তু একজন অধ্যাপক হিসাবে আমাকে দারুণ দুঃখ দিবে, অসীম দুঃখ দিবে। এবং এই এই মানে এই বিরাট সংখ্যক মানুষকে বঞ্চিত দেখে তারপরে যখন গণতন্ত্র চলে, সেই গণতন্ত্রটা কিন্তু আমার কাছে অসহনীয় গণতন্ত্র। আর যাই হোক, এটা প্রকৃত গণতন্ত্র হতে পারে না যেখানে বিরাট সংখ্যক মানুষ, সে রাজনীতির কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক বা ইলেকশন কমিশনের ব্যর্থতার জন্যই হোক, যখন জেনুইনলি ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, সেটা সহনাগরিক হিসেবে আমার হৃদয়কে কাঁদায়।